Hello, my dear little friends. I hope you are doing good. I'm also fine. আজকে আমরা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের পাতা নম্বর 42-এ করব অ্যাক্টিভিটি 13B। এর আগের দিন আমরা অ্যাক্টিভিটি 13A অবধি করেছিলাম, আর এর আগের সব অ্যাক্টিভিটিসগুলো আমরা করেছি, প্লাস গল্পটা পড়েছি এবং তার মানেও বুঝেছি। কেমন? তো যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু আমি ওপরেতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। কেমন? আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি। কিন্তু শুরু করার আগে তোমাদের মনে করিয়ে দিই যে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আর তোমার বন্ধুবান্ধব এবং চেনাশোনাদের রিকোয়েস্ট করো যে যেন তারাও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। আচ্ছা, গত ভিডিওতে আমি বলেছিলাম অ্যাক্টিভিটি 13A তোমাদের করে আমাকে ইমেল করে পাঠাতে। খুব যে বেশি জন দিয়ে পাঠিয়েছে সেটা নয়, কিন্তু যার লেখাটা আমার ভালো লেগেছে বা যেটাকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, সবার লেখাই ভালো লেগেছে, কিন্তু যেটাকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই সেটা লিখে পাঠিয়েছে সৌহার্দ্য সারঙ্গী, ক্লাস 7এই পড়ে, রোহিণী সাকরাইল ঝাড়গ্রামে থাকে, আর তার স্কুল হচ্ছে রোহিণী সিআরডি হাই স্কুল। সৌহার্দ্য কিন্তু এর আগেও আমি যতবার বলেছি যে কিছু লিখে পাঠাতে বা কিছু করে পাঠাতে, সব সময় কিন্তু ও আমাকে ইমেল করে পাঠিয়েছে। তো সেই জন্যই আমি সৌহার্দ্যর লেখাটা আরও বেশি করে দেখাতে চাইছি। ওর লেখাতে ভুল থাকে, সে কিন্তু ভুল থাকাটাই স্বাভাবিক। ভুল থাকাটা কোনো অন্যায় নয়, কাজেই ভুল থাকে তো সেটা আমি কারেকশনও করে দিই। কিন্তু আর অন্যান্য যারা আমাকে এখনও পাঠাওনি বা পাঠাও না, তারা কিন্তু এর পরের বার যখন আমি বলবো পাঠাতে তারা কিন্তু নিশ্চয় করে পাঠিও। তাহলে আজকে এসো আমরা সৌহার্দ্য কী লিখে পাঠিয়েছে সেটা আমরা জানি। এখানে কি লিখে পাঠাতে বলা হয়েছিল না, ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ বিউটিফুল স্টোরি, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো, গিভ এ টাইটেল টু ইউর স্টোরি। ঠিক আছে, একটা গল্প লিখতে হবে এই সমস্ত পয়েন্টসগুলো নিয়ে, আর গল্পটার একটা নামও দিতে হবে। কীরকম ছিল গল্পটা? একজন মার্চেন্টের কথা, গোয়িং হোম থ্রু ফরেস্টের কথা, যে একটা জঙ্গলের বা বনের ভেতর দিয়ে সে তার বাড়ি ফিরছিল। হ্যাজ ব্যাগ ফুল অফ মানি, তার কাছে টাকা ভর্তি একটা ব্যাগ ছিল। রেন ফলস গেটস ওয়েট, যেহেতু বৃষ্টি পড়লো হঠাৎ করে তো তিনি ভিজে গেছেন। কার্সেস দ্য রেন, এবং রেনকে খুবই তিনি অভিশাপ দিচ্ছিলেন। কেন না, এই টাকা নিয়ে, এতখানি টাকা নিয়ে উনি বাড়ি ফিরছেন বন জঙ্গলের ভেতর দিয়ে, এই সময়তেই বৃষ্টি আসলো। তো তখন কি হয়েছে না, এই রবার কামস, একজন ডাকাত চলে আসে। পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, বণিকের দিকে বন্দুক তাক করেন। শুটস, বন্দুক চালায়। আনহার্ট, কে আনহার্ট না, মার্চেন্ট আনহার্ট। আনহার্ট মানে কি, তার কোনো আঘাত লাগেনি। কেন আঘাত লাগেনি না, ওয়েট গান পাউডার। বন্দুক চালাতে গেলে গান পাউডার বলে একটা জিনিস লাগে, হয়তো আমি ঠিক জানি না, নিশ্চয়ই লাগে। তো কিন্তু সেই গান পাউডারটা ভিজে গিয়েছিল, তাই বন্দুকের গুলিটা চলেনি। তখন মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর রেন, তখন বণিকটি ভগবানকে বৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন, কারণ বৃষ্টির জন্যই তার ওই গান পাউডারটা ভিজে যায় এবং তার গুলিটা চলেনি ডাকাতের। তাহলে দেখো, একটু আগেই মার্চেন্ট বৃষ্টিকে অভিশাপ দিচ্ছিল, কিন্তু এখন আবার এই ঘটনাটা ঘটে যাওয়ার ফলে ভগবানকে বৃষ্টি দেওয়ার জন্যে ধন্যবাদ দিচ্ছে। তাহলে এসো আমরা দেখি যে সৌহার্দ্য কি লিখেছে। আমি লাল কলমটা নিয়ে নিলাম। অ্যাক্টিভিটি 13A, whenever God does is for good, এটা ঠিক হয়নি, এটা বলতে হবে হোয়াট এভার, যাই করুন না কেন, হোয়াট এভার গড ডাজ
ইজ ফর গুডটাও ঠিক নয়, হ্যাঁ, এটা হবে ডাজ ফর গুড। হোয়াট এভার গড ডাজ, জিটা ক্যাপিটাল করেছো তুমি, কিন্তু ওই কাটাকাটি হয়েছে। হোয়াট এভার গড ডাজ, কমা, ডাজ ফর গুড, বা হি, এখানে এইচটাও ক্যাপিটাল হবে, হি ডাজ ফর গুড, এটা হবে, হ্যাঁ। তাহলে টাইটেলটা কী হবে না, হোয়াট এভার গড ডাজ হি ডাজ ফর গুড, যাই ভগবান যাই করুন না কেন, ওয়েন এভার মানে হচ্ছে যখনই, হ্যাঁ, আর হোয়াট এভার মানে হচ্ছে যাই, এখানে কি হোয়াট এভারটা হবে, যে হোয়াট এভার গড ডাজ, ভগবান যাই করুন না কেন, হি ডাজ ফর গুড, হি ডাজ ফর আওয়ার গুডও করা যায়, বা ঠিক আছে, ফর গুডও ঠিক আছে, তিনি যেটাই করেন না কেন সেটাই ভালোর জন্যই করেন। আচ্ছা, এখানে দেখো, ওয়ান্স এ মার্চেন্ট ওয়াজ রিটার্নিং ফ্রম দি মার্কেট, রিটার্নিং ওয়্যার, রিটার্নিং হোম, হ্যাঁ, ওয়ান্স এ মার্চেন্ট ওয়াজ রিটার্নিং হোম ফ্রম দ্য মার্কেট, মার্কেট থেকে একজন মার্চেন্ট বাড়ি ফিরছিল। সাডেনলি দ্য রেন সেট ইন, হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে। নাও, এটা হি হবে, নাও হি হ্যাড নাথিং বাট টু কার্স দ্য রেন, নাথিং, হি হ্যাড নাথিং যদি লিখেছ তো এখানে বলা যেতে পারে নাথিং টু ডু, তার আর কিছু করার ছিল না, বাট টু কার্স দি রেন, হ্যাঁ, নাও হি হ্যাড নাথিং টু ডু বাট টু কার্স দ্য রেন। এখন তার এই বৃষ্টিকে অভিশাপ দেওয়া ছাড়া আর কোনো কিছু করার ছিল না। হি প্রেসড হিজ ব্যাগ ক্লোজ টু হিজ চেস্ট, তার যে ব্যাগটা ছিল সে ব্যাগটা তার বুকেতে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছেন, হ্যাঁ, দুটো কারণে। কী কারণে না, একটা কারণ হচ্ছে ইট ওয়াজ ফুল অফ মানি, যে টাকা ভর্তি ছিল ব্যাগটা, কাজে ভয়েও বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন, আবার বৃষ্টি থেকে বাঁচতেও বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। সাডেনলি এ রবার কেম অ্যান্ড পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট, তো হঠাৎ করে একটা ডাকাত আসে এবং তার বন্দুকটা ওই বণিকের দিকে তাক করে। হি ওয়াজ স্টার্টলড, হিটাকে না মার্চেন্ট, স্টার্টল মানে ভ্যাবাচাকা খেয়ে যাওয়া, তো হি ওয়াজ স্টার্টল, সে ভ্যাবাচাকা খেয়ে গেছে বণিকটা, এই ডাকাত এসে তার দিকে বন্দুক দেখানোর জন্য, তাক করার জন্যে। হি উড নট গিভ দ্য ব্যাগ অ্যাট এনি কস্ট, সে মার্চেন্ট কোনোভাবেই ব্যাগটা দেবে না। এখানেতে দিয়ের বদলেতে দি মার্চেন্ট করে দিও, তাহলে কি বুঝতে সুবিধা হবে। এখানে এর আগে ইয়ের কথা হয়েছে, তো কি বলে, রবারের কথা হয়েছে, যে এর সাডেনলি এ রবার কেম অ্যান্ড পয়েন্টেড হিজ গান, তখন এইটা যেটা হি বলছো সেটা তখন এটাকেই রিলেট করবে, রবারকে রিলেট করবে, কিন্তু তুমি যে মার্চেন্টকে রিলেট করছো সেই জন্যে এখানেতে দি মার্চেন্ট কথাটা লিখে দিলে ভালো হয়। এরপরে যখন আবার তুমি হি বলছো, এই হিটা যে মার্চেন্ট সেটা বোঝা যাচ্ছে, কারণ এখন এখানেতে এই সেন্টেন্সটাতে তুমি দি মার্চেন্ট লিখে দিয়েছ। হি উড নট গিভ দ্য ব্যাগ অ্যাট এনি কস্ট, সে কোনোভাবেই তিনি তার ব্যাগটি ডাকাতকে দেবেন না। দ্য রবার ফায়ার্ড, শুট হবে না, দ্য ফায়ার্ড এ শট, এটা হবে শট, ঠিক আছে, একটা গুলি ছোড়ে। দ্য রবার ফায়ার্ড এ শট বাট নাথিং হ্যাপেন্ড, দ্য গান পাউডার বিকেম ওয়েট, গান পাউডার বিকেম না, গান পাউডার ওয়াজ ওয়েট হবে, ঠিক আছে, গান পাউডারটা ভেজা ছিল তাই কিছু হয়নি, হ্যাঁ, বিকজ নাথিং হ্যাপেন্ড, এখানে বিকজ the gunpowder was wet. The robber fired a shot, but nothing happened because the gunpowder was wet. The robber thought maybe something ominous and fled. তো এখানে এইটা হবে might. The robber thought might be, কারণ এটা past tense হচ্ছে, তো এটাও past tense হবে। might be something, এটা একসঙ্গে লেখা হবে, something one word, ominous, এটাও একটা ওয়ার্ড হবে। ominous মানে হচ্ছে কি, ominous মানে হচ্ছে
অশুভ বা অমঙ্গলকর, ঠিক আছে। দ্য রবার থট মাইট বি সামথিং অমিনাস হ্যাড হ্যাপেন্ড অ্যান্ড সো হি ফ্লেড, ঠিক আছে। দ্য রবার থট মাইট বি সামথিং অমিনাস হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা অশুভ কিছু একটা ঘটেছে, সেই জন্যে তার বন্দুকটা থেকে গুলি বেরোয়নি। অ্যান্ড সো হি ফ্লেড, তাই সে পালিয়ে গেছে। হ্যাঁ, এটা FLED। দেন দ্য মার্চেন্ট লুকড আপওয়ার্ড অ্যান্ড সেড, পার্ডন মি মি লর্ড। এটা মাই লর্ড আছে, কিন্তু উচ্চারণটা হবে কিন্তু মি লর্ডের মতো। হ্যাঁ, মাই লর্ডকে যখন উচ্চারণ করা হয় তখন সেটা উচ্চারণ হবে মি লর্ড, ঠিক আছে। পার্ডন মি মি লর্ড, থ্যাঙ্কস ফর দ্য রেইন, থ্যাঙ্কস ফর সেভিং মাই মানি অ্যান্ড মাই লাইফ। ওকে, ফাইন, ভেরি গুড, গুড অ্যাটেম্পট, ঠিক আছে। এখানে আরেকবার তাহলে গল্পটা পুরোটা পড়ে দিই, কী লিখেছে আমাদের সৌহার্দ্য। যে হোয়াট এভার গড ডাজ হি ডাজ ফর গুড। Once a merchant was returning home from the market. Suddenly, the rain set in. Now he had nothing to do but to curse the rain. He pressed his bag close to his chest. It was full of money. Suddenly, a robber came and pointed his gun at the merchant. The merchant was startled. He would not give the bag at any cost. The robber fired a shot, but nothing happened because the gunpowder was wet. The robber thought might be something ominous had happened, and so he fled. Then the merchant looked upward, opor dike takan, upward, and said, "Pardon me, my lord. Thanks for the rain. Thanks for saving my money and my life." ঠিক আছে। আচ্ছা সৌহার্দ্য, তোমাকে বলি একটা কথা, তুমি কিন্তু সবসময় লাইন টানা খাতায় লিখবে, যখন এই ইংরেজি লিখবে বা বাংলা লিখবে, কেমন লাইন টানা খাতায় লিখবে, লেখা প্র্যাকটিস করবে, কারণ কি তোমার লাইনগুলো সোজা থাকছে না। হ্যাঁ, ক্লাস 7টা খুবই তাড়াতাড়ি সাদা খাতায় লেখার জন্যে। তো লাইন টানা খাতায় লেখো, হাতের লেখা কিন্তু প্র্যাকটিস করো, তোমার কিন্তু হাতের লেখাতে একটুখানি উন্নতি করা দরকার, কেমন। আচ্ছা, আবার দেখো কতগুলো জায়গায় হঠাৎ হঠাৎ তুমি গ্যাপ দিয়ে দাও। হ্যাঁ, যেমন এইখানটা দেখো, এটা একসঙ্গে হবে, এটা কিন্তু গ্যাপ হয়ে গেছে। আবার এই পরে গ্যাপের পরে যেটা লেখো সেটা আবার ক্যাপিটাল করে দাও। এইখানেও দেখো থ্যাঙ্কস লিখেছো, এনের পরেতে একটা গ্যাপ হয়ে গেছে, তারপরে কেটা আবার বড় হয়ে গেছে। তো হাতের লেখাটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা ওয়ার্ড লিখবে, তারপর গ্যাপ হবে, আবার একটা ওয়ার্ড লিখবে, আবার গ্যাপ হবে, একটা ওয়ার্ডের মাঝখানেতে কিন্তু গ্যাপ হবে না। এটা একটুখানি প্র্যাকটিস করলেই তুমি পেরে যাবে, এটা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে সৌহার্দ্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লিখে পাঠানোর জন্য গল্পটা, কেমন। আচ্ছা, এবার 13 বিটা কি বলেছে না, ডিসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ গার্ডেন অফ ফ্লাওয়ার্স। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ক্লুজ। কী কী আছে, ক্লুজগুলো দিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। হ্যাঁ, কোনো একটা ফুলওয়ালা বাগানে ঘুরতে যাওয়ার, কেমন। তো আমাদের লিখতে হবে ইটস লোকেশন, কোথায় ছিল, অবজেক্টস সিন হেয়ার, ওখানে কী কী দেখা গিয়েছিল, টাইপস অফ ফ্লাওয়ার্স কী কী ছিল, ইটস এফেক্ট অন ইউ, তোমাকে কীভাবে সেটা এফেক্ট করেছিল, মানে তোমার মুগ্ধ করেছিল কি না, ইত্যাদি। দ্য বিউটিফুল মেমোরি দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার ইন ইয়োর মাইন্ড, যে তার সেই যে একটা স্মৃতি ছিল, সেই স্মৃতিটা তোমার মনে সবসময় থাকবে। এইসব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তা আমি একটা লিখেছি, আমি এটা তাহলে এখানটা আমি বড় করে দিয়েছি, তোমরা এটা এইখানটা আগে শুনে নাও, তারপরে এখানটা পজ করে নিয়ে তোমরা এটা লিখে নিতে পারো, বা এটার উপর বেস করে তোমরা নিজেরা কিছু না কিছু একটা লিখবে। এই জুবিলি পার্ক নিয়ে না, অন্য কোনো পার্ক নিয়ে তোমরা লিখবে, কেমন। তাহলে কি লিখেছি দেখো, যে a few years back I visited Jamshedpur for some personal work.
A gigantic, beautiful, and famous park named Jubilee Park is situated there. So I also visited that park. There are musical fountains, a zoo, a bat island, a children's park, a lake where boating is done, and a huge rose garden and other gardens full of different types of flowers. Especially, the rose garden has made the park so popular, and many cinemas songs are shot there. Every year, on the foundation day of Tata Steel, the park is lit up beautifully with lighting display. I really enjoyed visiting the park and recommend everyone to visit that beautiful garden. ঠিক আছে, এটা একটা দেখো ছোট্ট প্যারাগ্রাফ, তোমরাও একটা এর উপর বেস করে বা এই ধরনের একটা তোমরা কোনো গার্ডেনে যেখানে তোমরা গিয়েছো, হ্যাঁ, সেখানকার সম্বন্ধে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলেছে না, মেকিং এ বুকমার্ক। বুকমার্ক কাকে বলে? ওই পাতাতে, বইয়ের পাতা আমরা যখন মুড়ে রাখি, মুড়ে রাখা তো উচিত নয়, বইয়ের পাতাটা নষ্ট হয়ে যায়, ওইখানে একটা কোনো কাগজ ঢুকিয়ে রাখতে হয়, বা একটা কোনো স্কেল বা একটা কোনো পেন্সিল আমরা মাঝে মধ্যে ঢুকিয়ে রাখি। তার কারণ হচ্ছে কি না, আমরা পরে যখন ওই পাতাটা আবার খুঁজতে যাব তখন যাতে আমরা চট করে ওই পাতাটা পেতে পারি, তো সেই জন্য সেটাকে বলা হয় বুকমার্ক। তো কিন্তু ওই পেন্সিল রাখলে বা পেন রাখলে কি উঁচু হয়ে থাকে বইটা, তো সেই জন্য আমাদের একটা কাগজের বা পিচবোর্ডের একটা বুকমার্ক আমাদের বানাতে বলেছে। তো টেক এ শিট অফ চার্ট পেপার, একটু মোটা কাগজ যেরকম ড্রয়িং পেপার হয়, তো একটু মোটা পেপার নিতে বলেছে। ড্র এ কার্টুন অফ এনি বিস্ট, একটা কোনো জঘন্যতম প্রাণীর বিস্টের একটা কার্টুন আঁকতে বলেছে তোমাকে। টেক এ পেয়ার অফ সিজার্স অ্যান্ড কাট আউট দ্য কার্টুন, তোমরা একটা কাঁচি নিয়ে ওই কার্টুনটার গা বরাবর কাটবে, আর সেইটাকে তোমরা বুকমার্ক হিসেবে ব্যবহার করবে, এবং সেটা তোমাদের ক্লাসে দেখিও। আর নাও ডিসকাস ইন গ্রুপস দ্য ইউটিলিটি অফ ইউজিং বুকমার্ক। এবারেতে বুকমার্ক কেন ব্যবহার করা উচিত, কেন পাতা মোড়া উচিত নয়, সেটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে। ঠিক আছে, তো এটা তো আমার কিছু করার নেই, তোমরা এটা করতে পারো, খুব ভালো একটা প্রজেক্ট। ঠিক আছে, তাহলে আজকে তো আমাদের এখানেই শেষ হয়ে গেল, পরের দিন আমরা লেসন 5 আরম্ভ করব। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে। তোমরা কিন্তু খুব আনন্দ থেকো, খুব ভালো থেকো, কেমন? চলি।